হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে ক্লাস 11-এ যে কস্টিং অ্যান্ড ট্যাক্সের সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের কি কি এসএকিউগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, সেই এসএকিউ কোশ্চেনের সমেত অ্যান্সারগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা সবাই এই এসএকিউর অ্যান্সারগুলো যাদের যাদের নোট করার দরকার নোট করে নিতে পারো, আর যদি তোমাদের নোট করা হয়ে যায়, পড়া হয়ে যায়, তাহলে এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়ে যেও। ঠিক আছে? আর এই কোশ্চেন অ্যান্সারগুলো আমি খুব বেশি ডিটেলসে অ্যানালাইসিস করছি না, তার পেছনে একটাই মূল কারণ, আমি যখন এই চ্যাপ্টারগুলো স্টার্ট করেছিলাম প্রতিটা চ্যাপ্টারে ইন ডিটেলসে এইগুলো বুঝিয়েছিলাম। ঠিক আছে? সো এইগুলো ডিটেলসে আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই, তার বদলে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করতেই পারি। ঠিক আছে? তোমাদের যদি এই ডিটেলস কনসেপ্টগুলো জানার দরকার হয়, তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে, প্রতিটা চ্যাপ্টারের প্লে লিস্টে সমস্ত ইন ডিটেলসে আলোচনা করা হচ্ছে। ফার্স্ট কোশ্চেন তোমরা কি দেখতে পাচ্ছ, পরিব্যয় কাকে বলে, মানে কস্টিং। বলছে যে কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য বিভিন্ন উপাদান বাবদ যে ব্যয় হয় তাদের সমষ্টিকে ওই দ্রব্য বা সেবার পরিব্যয় বলে। জে এল হ্যানসনের মতে পণ্য বা সেবা উৎপাদনের জন্য নিয়োজিত উপাদানগুলির প্রদত্ত ও এদের ব্যয় সমষ্টি হলো পরিব্যয়। তাহলে কি বললাম, জে এল হ্যানসনের মতে পণ্য বা সেবা উৎপাদনের জন্য নিয়োজিত উপাদানগুলির জন্য প্রদত্ত ও এদের ব্যয় সমষ্টি হলো পরিব্যয়। নেক্সট কোশ্চেন বলছে প্রান্তিক ব্যয় কাকে বলে। অতিরিক্ত এক একক পণ্য বা দ্রব্য উৎপাদনের জন্য অতিরিক্ত যে ব্যয় বহন করতে হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। সংক্ষেপে প্রান্তিক ব্যয় হলো অতিরিক্ত এক একক পণ্যের উৎপাদন ব্যয়। নেক্সট কোশ্চেন বলেছে পরিব্যয় হিসাব নিকাশের সুবিধাগুলি কি কি। উৎপাদন ব্যয় নির্ধারণ, উৎপাদন ব্যয় বিশ্লেষণ, পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ, পণ্যের মুনাফা নির্ণয় এবং ব্যয়ের উপর নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবস্থাপনাকে সাহায্য করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে পরিব্যয় হিসাব নিকাশকরণের সুবিধা। তাহলে কি কি বললাম, উৎপাদন ব্যয় নির্ধারণ করা, উৎপাদন ব্যয় বিশ্লেষণ করা, পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা, পণ্যের মুনাফা নির্ণয় করা এবং ব্যয়ের উপর নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবস্থাপনাকে সাহায্য করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা। নেক্সট কোশ্চেন বলেছে আধা পরিবর্তনশীল ব্যয় কাকে বলে। সেমি ভেরিয়েবল কস্ট। উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটে। উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটে, কিন্তু উৎপাদনের পরিমাণের সঙ্গে সমানুপাতিক হারে ঘটে না। ঠিক আছে? সমানুপাতিক হারে ঘটে না, এই কথাটা বলতেই হবে, তাকে অর্ধ পরিবর্তনশীল ব্যয় বলে। নেক্সট কোশ্চেন উপরিব্যয় কাকে বলে। উপরিব্যয় বলতে অপ্রত্যক্ষ কাঁচামালের ব্যয়, অপ্রত্যক্ষ মজুরির ব্যয়, অন্যান্য উৎপাদন সংক্রান্ত ব্যয়ের সমষ্টিকে বোঝায়। উপরিব্যয় বলতে অপ্রত্যক্ষ কাঁচামালের ব্যয়, অপ্রত্যক্ষ মজুরির ব্যয় এবং অন্যান্য উৎপাদন সংক্রান্ত ব্যয়ের সমষ্টিকে বোঝায়, যা নির্দিষ্টভাবে কোনো উৎপাদিত পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না। যা নির্দিষ্টভাবে কোনো উৎপাদিত পণ্যের জন্য, কি বললাম, যা নির্দিষ্টভাবে কোনো উৎপাদিত পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না। নেক্সট বলেছে পণ্য বিক্রয় সংক্রান্ত ব্যয়ের একটি উদাহরণ দাও। পণ্য বিক্রয় সংক্রান্ত ব্যয়ের একটি উদাহরণ হলো বিক্রয় কর্মীর বেতন ও কমিশন। বিক্রয় কর্মীর বেতন ও কমিশন। নেক্সট কোশ্চেন বলেছে পুনঃক্রয় নির্দেশ স্তর বা পুনঃ ফরমায়েশের স্তর কাকে বলে। ঠিক আছে? তো পুনঃক্রয় নির্দেশ স্তর বলতে সেই মজুদের স্তরকেই বোঝায় যে স্তরে এসে গেলে ভাণ্ডার রক্ষক পরবর্তী ক্রয়ের কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তাহলে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ কাকে বলে। ইওকিউ, ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিবার যে পরিমাণ কাঁচামাল ক্রয়ের জন্য ফরমায়েশ দিলে তার ক্রয়ের মোট ব্যয় সবচেয়ে কম হয় তাকে ব্যয় সাশ্রয়কারী বা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বলে। উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিবার যে পরিমাণ কাঁচামাল ক্রয়ের জন্য ফরমায়েশ দিলে তার ক্রয়ের মোট ব্যয় সবচেয়ে কম হয় তাকে ব্যয় সাশ্রয়কারী বা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বলে। এবার বলেছে কোনো একটি কাঁচামালের সর্বোচ্চ ব্যবহার হলো প্রতিদিন 120 কেজি। ঠিক আছে? এই সর্বোচ্চ ব্যবহার মানে হচ্ছে তোমার ম্যাক্সিমাম কনজামশন। ঠিক আছে? তো এবং সর্বোচ্চ অন্তর্বর্তী সময় হলো 6 দিন, মানে ম্যাক্সিমাম লিড টাইম। কাঁচামালটির পুনঃক্রয় নির্দেশ স্তর কত, মানে ইংলিশে যদি তুমি বলো রিঅর্ডার লেভেল বের করতে পারবে। রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা আমরা সবাই জানি, ম্যাক্সিমাম কনজামশন ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। তো ম্যাক্সিমাম কনজামশন কোশ্চেনে 120 বলেছে, আর ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড 6 বলে, তাই 120 সঙ্গে 6 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 720। এটাই হবে তোমার অ্যান্সার।
নেক্সট কোশ্চেন বলেছে পরিব্যয় হিসাব নিকাশকরণ কাকে বলে? কস্ট অ্যাকাউন্টিং, যে পদ্ধতির মাধ্যমে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য লিপিবদ্ধকরণ, সংক্ষেপ, পরিবেশন এবং বিশ্লেষণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় তাকে পরিব্যয় হিসাব নিকাশকরণ বলে। সংক্ষেপে পরিব্যয় হিসাব নিকাশ হলো পণ্য উৎপাদন বা সেবা পরিবেশন সংক্রান্ত যাবতীয় ব্যয় নির্ধারণ, লিপিবদ্ধকরণ এবং নিয়ন্ত্রণের একটি সুসংগত হিসাব ব্যবস্থা। যে পদ্ধতির মাধ্যমে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য লিপিবদ্ধকরণ, সংক্ষেপণ, পরিবেশন এবং বিশ্লেষণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় তাকে পরিব্যয় হিসাব নিকাশ বলে। সংক্ষেপে পরিব্যয় হিসাব নিকাশ হল পণ্য উৎপাদন বা সেবা পরিবেশন সংক্রান্ত যাবতীয় ব্যয় নির্ধারণ, লিপিবদ্ধকরণ এবং নিয়ন্ত্রণের একটি সুসংগত হিসাব ব্যবস্থা। নেক্সট বলেছে পরিষেবা পরিব্যয় কেন্দ্র কাকে বলে? উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদানের উদ্দেশ্য স্থাপিত এবং উৎপাদনের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত পরিব্যয় কেন্দ্রগুলিকে সেবা দেয় বা পরিষেবা পরিব্যয় কেন্দ্র বলে। আবার বলে দিচ্ছি, উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদানের উদ্দেশ্য স্থাপিত, ঠিক আছে, উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদানের উদ্দেশ্যে স্থাপিত এবং উৎপাদনের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত পরিব্যয় কেন্দ্রগুলিকে সেবা দেয় বা পরিষেবা পরিব্যয় কেন্দ্র বলে। নেক্সট বলছে পরিবর্তনশীল ব্যয় কি? ভেরিয়েবল কস্ট। বলছে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ব্যয়ের সমানুপাতিক হারে হ্রাস বৃদ্ধি ঘটে, উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ব্যয়ের সমানুপাতিক হারে হ্রাস বৃদ্ধি ঘটে তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। এরপর বলেছে গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত ব্যয় কাকে বলে? গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত ব্যয় বলতে কোনো প্রতিষ্ঠানে বর্তমানে যে পণ্য উৎপাদন করে এবং যে নতুন পণ্য উদ্ভাবন করে সেই সব পণ্যের মান এবং গুণগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যয়কে বোঝানো হয়ে থাকে। গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত ব্যয় বলতে কোনো প্রতিষ্ঠান বর্তমানে যে পণ্য উৎপাদন করে এবং যে নতুন পণ্য উদ্ভাবন করে সেই সব পণ্যের মান এবং গুণগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যয়কে বোঝানো হয়ে থাকে। নেক্সট বলেছে বন্টন সংক্রান্ত ব্যয় যে কোনো দুটি উদাহরণ দাও। পরিবহনের জন্য মোড়ক বাবদ ব্যয় ও গুদাম ঘরের ভাড়া। নেক্সট কোশ্চেন বলেছে পুনঃক্রয় নির্দেশ পরিমাণ কাকে বলে? পুনঃক্রয় নির্দেশ পরিমাণ এবং মিতব্যয়ী বা ব্যয় সাশ্রয়কারী ফরম্যাশের পরিমাণে ধারণা দুটি একই, অর্থাৎ উৎপাদনকারী প্রতিবার যে পরিমাণ কাঁচামাল ক্রয়ের জন্য ফরম্যাশ দিলে তার ক্রয়ের মোট ব্যয় সবচেয়ে কম হয় তাকে পুনঃক্রয় নির্দেশ পরিমাণ বলে। নেক্সট বলেছে মালপত্র নিয়ন্ত্রণের কটি দিক ও কী কী? মালপত্র নিয়ন্ত্রণের তিনটি দিক, একটা যে মালপত্রের সংগ্রহ, মালপত্র সংরক্ষণ আর মালপত্র ব্যবহার। নেক্সট একটা অঙ্ক দিয়েছে সর্বনিম্ন স্তর 2000 একক মানে মিনিমাম স্টক লেভেল, ঠিক আছে, মিনিমাম স্টক লেভেল বলে দিয়েছিল 2000 ইউনিট। পুনঃক্রয় নির্দেশের পরিমাণ, ঠিক আছে, তো পুনঃক্রয় নির্দেশের পরিমাণ এর মানে হচ্ছে হাফ, মানে কি বলবো, রিঅর্ডার কোয়ান্টিটি 3000 একক হলে গড় মজুদ স্তর অ্যাভারেজ স্টক লেভেল কত? দেখো তোমরা তো সবাই জানো অ্যাভারেজ স্টক লেভেল বের করার ফর্মুলা কি? স্যার ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইড বাই 2। ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল ডিভাইড বাই 2, এটা করলে অ্যাভারেজ স্টক লেভেল হয়। কিন্তু এখানে এই ফর্মুলাটা ইউজ করা যাবে না। তাহলে আর একটা ফর্মুলা শিখিয়েছিলাম অ্যাভারেজ স্টক লেভেল কি? স্যার আপনি বলেছিলেন, মনে করার চেষ্টা করো, মিনিমাম স্টক লেভেল প্লাস হাফ ইন্টু রিঅর্ডার কোয়ান্টিটি। এই অঙ্কে মিনিমাম স্টক লেভেল দিয়েছে 2000, ঠিক আছে, আর রিঅর্ডার কোয়ান্টিটি 3000 হাফ, তা 3000 হাফ কত? স্যার 3000 হাফ 3000 আর 2000 যোগ করে কত হলো? 3500। দেখো অ্যান্সার 3500 দিয়েছে। এটা বাংলায় লেখা আছে, তুমি যদি মনে করো এই অঙ্কটা ইংলিশে করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে এই সর্বনিম্ন মজুদের স্তর মানে হচ্ছে মিনিমাম স্টক লেভেল, ফরম্যাশের পরিমাণে 50% মানে হাফ ইন্টু রিঅর্ডার কোয়ান্টিটি, 50% মানে হাফ, তাই এটা 2000 বলেছে আর এটা 3000 বলেছে। 3000 হাফ 1500, 2000 আর 1500 যোগ করে 3500, ঠিক আছে। নেক্সট বলেছে পরিব্যয় নির্ণয় কাকে বলে? পরিব্যয় নির্ণয় করার উদ্দেশ্যে যে কৌশল ও প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয় তাই হলো পরিব্যয় নির্ধারণ। অন্যভাবে বলা যায় পরিব্যয় নির্ধারণ হলো পণ্য ও সেবা উৎপাদন ও প্রদানের জন্য যে যে উপকরণ ও কার্যকলাপ ব্যবহার ও সম্পাদন করা হয়েছে আলাদা আলাদাভাবে তার ব্যয় নির্ধারণ। নেক্সট বলেছে পরিব্যয় একক কাকে বলে? মানে কস্ট ইউনিট। পরিব্যয় একক হলো কোনো দ্রব্য বা সেবার সংখ্যাভিত্তিক একক যার উপর ভিত্তি করে পরিব্যয় নির্ধারণ করা হয়ে থাকে। অন্যভাবে বলা যায় পরিব্যয় একক হলো কোনো দ্রব্য বা সেবা কিংবা সময়ের একটি সংখ্যাগত একক যার পরিপ্রেক্ষিতে পরিব্যয় নির্ধারণ বা প্রকাশ করা হয়। নেক্সট কোশ্চেন বলে নিমজ্জিত ব্যয় কাকে বলে? যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনা করা হয় না
যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনা করা হয় না, অর্থাৎ যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণের আগেই করা হয়ে গিয়ে থাকে তাকে নিমজ্জিত ব্যয় বলে। নেক্সট একটা ফর্মুলা জানতে, যে মিনিমাম স্টক লেভেল বের করার ফর্মুলা তুমি বলে দাও। তুমি সবাই জানো মিনিমাম স্টক লেভেল বের করার ফর্মুলা কি, রিঅর্ডার লেভেল মাইনাস অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড, রিঅর্ডার লেভেল মাইনাস অ্যাভারেজ কনজাম্পশন ইন্টু অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড। নেক্সট কোশ্চেন বলছে সর্বনিম্ন মজুত স্তর কাকে বলে, মানে মিনিমাম স্টক লেভেল। কাঁচামালের সর্বনিম্ন মজুত স্তর বলতে সেই স্তরকেই বোঝায় কাঁচামালের মজুদের পর কোনো অবস্থাতেই যেন সেই স্তরের নিচে না নামে। কাঁচামালের মজুদের পরিমাণ কোনো অবস্থায় সেই স্তরের নিচে না নামে, তাই সর্বনিম্ন মজুদের স্তর। এটা দিলে সঙ্গে সঙ্গে তুমি ফর্মুলাটাও দিয়ে দিতে পারবে। সর্বনিম্ন মজুদের স্তর কি লেখা যায়, মানে ইংলিশে যদি বলি রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল কনজাম্পশন ইন্টু নর্মাল রিঅর্ডার পিরিয়ড। বাংলায় বলে যে পুনঃ ফরমায়েশের স্তর মাইনাস স্বাভাবিক ভোগের হার ইন্টু স্বাভাবিক ফরমায়েশের পরিমাণ। তুমি এটা ইংলিশে দিলেই চলবে। নেক্সট বলেছে লিড টাইম কাকে বলে, বলছে কাঁচামাল মজুতের বিভিন্ন স্তর নির্ধারণের জন্য যে যে বিষয়গুলো বিবেচনা করতে হয় তার মধ্যে সময়ের ব্যবধান বা লিড টাইম খুবই গুরুত্বপূর্ণ। যে সময়ে কাঁচামালের ফরমায়েশ দেওয়া হয় এবং যে সময়ে সেই কাঁচামাল পাওয়া গেল, মানে দেয়া হলো এবং পাওয়া গেল, এই দুই সময়ের ব্যবধানকে বলা হয় লিড টাইম। যে সময়ে কাঁচামালের ফরমায়েশ দেওয়া হলো এবং যে সময় সেই কাঁচামাল পাওয়া গেল, এই দুই সময়ের ব্যবধানকে বলা হয় লিড টাইম। নেক্সট কোশ্চেন বলছে প্রান্তিক ব্যয় কাকে বলে, যেহেতু আগেই লিখিয়ে দেওয়া হয়েছে তাই আর নতুন করে বলছি না। নেক্সট বলছে পরিব্যয় হিসাব নিকাশকরণে একটি সীমাবদ্ধতা বা অসুবিধা উল্লেখ করো। প্রয়োগের জন্য অতিরিক্ত ব্যয়, সাফল্য লাভের অনিশ্চয়তা, ঠিক আছে, অপ্রযোজ্যতা, অপ্রয়োজনীয়তা। প্রয়োগের জন্য অতিরিক্ত ব্যয়, সাফল্য লাভের অনিশ্চয়তা, অপ্রযোজ্যতা, অপ্রয়োজনীয়তা। বলছে কাঁচামালের আবর্তনের হার, ঠিক আছে, ইকুয়াল টু উপরের পোর্শনে কি হবে সেটা লিখতে হবে। এই যে এখানে কি অ্যান্সারটা হবে এটা লিখতে হবে, ডিভাইড বাই কাঁচামালের গড় মজুদের পরিমাণ, ঠিক আছে তো। বা তোমাকে এমনও কোশ্চেন দিতে পারে, বলতে পারি যে কাঁচামাল আবর্তনের অনুপাত নির্ণয় সূত্রটি লেখো। তাহলে কি হবে, মানে কাঁচামাল আবর্তনের অনুপাত মানেই কাঁচামাল আবর্তনের হার। কাঁচামাল আবর্তনের হার বের করার ফর্মুলা হচ্ছে নির্দিষ্ট সময়ে কাঁচামালের ভোগ বা ব্যবহার, নির্দিষ্ট সময়ে কাঁচামালের ভোগ বা ব্যবহার ডিভাইড বাই কাঁচামালের গড় মজুদের পরিমাণ। এগুলো সব পড়ে যেতে হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, মিতব্যয়ী ফরমেশনের পরিমাণে ইওকিউর ফর্মুলা জানতে। ইওকিউর ফর্মুলা আমরা যে অঙ্ক করাতাম কি করতাম, √2 2PU/CI, কিন্তু তুমি তোমার বইতে ফলো করো কি লেখা আছে, √2 2AO/C। ব্যাপারটা একই, ঠিক আছে তো। এখানে CI হলো ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। নেক্সট বলছে পরিব্যয় পত্র তৈরি করার সময় কোন ধরনের ব্যয়গুলি বিবেচনা করা হয় না, যে সকল ব্যয় উৎপাদন সংক্রান্ত নয়। পরিব্যয় পত্র তৈরি করার সময় সেই সকল ব্যয় বিবেচনা করা হয়, যেমন ঋণের ওপর সুদ, ইন্টারেস্ট অন লোন। নেক্সট বলে যে পুনঃ ফরমায়েশের স্তর, দ্যাট মিনস রিঅর্ডার লেভেল। কি আছে, রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা আমি আগেই বললাম, কিছুক্ষণ আগেই বললাম, ম্যাক্সিমাম কনজাম্পশন ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। বাট এখানে এই ফর্মুলা জানতে চাইনি, এখানে বলেছে নিরাপদ স্তর, ঠিক আছে, নিরাপদ স্তর মানে বলতে পারো সেফটি স্টক, ঠিক আছে, প্লাস এখানে অ্যান্সারটা কি হবে, ব্যবধান সময়ের ভোগ। তার মানে পুনঃ ফরমায়েশের স্তর কি হবে, পুনঃ ফরমায়েশের স্তরের বের করার এখানে ফর্মুলা বলছে রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা হচ্ছে সেফটি স্টক প্লাস কি আছে, ব্যবধান সময়ের ভোগ, লিড টাইম কনজাম্পশন। এই অ্যান্সারটা তোমাকে লিখতে হবে। নেক্সট কোশ্চেন একটা অঙ্ক দিয়ে, মিনিমাম স্টক লেভেল 2000 ইউনিট, রিঅর্ডার কোয়ান্টিটি 3000 ইউনিট, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্টক লেভেল। কিছুক্ষণ আগেই এটা বলে দিলাম এই অঙ্কটা, চলো এটা আবার বলছি। অ্যাভারেজ স্টক লেভেল বের করার ফর্মুলাটা কি লেখা আছে, মিনিমাম স্টক লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি 50%, তাই না। তো মিনিমাম স্টক লেভেল 2000 বলে দিয়েছে, আর রিঅর্ডার কোয়ান্টিটি 50% মানে 3000 50% কত হবে, 1500, 2 আর 3 যোগ করে 3500। তাহলে মোটামুটিভাবে কস্টিং যেই কতটা কোশ্চেন আলোচনা করলাম, এই কটা কোশ্চেন পড়ে গেলেই হয়ে যাবে কস্টিংয়ের শর্ট কোশ্চেন। যে SAQ আসবে টোটাল তো 12 নম্বরের SAQ আসবে, 1 × 12, তার মধ্যে এখান থেকে তুমি যে কটা পড়লাম 6টা পেয়ে যাবে। এবার ট্যাক্সেশনের পার্টটা নিয়ে আলোচনা করছি। প্রথম কোশ্চেন স্যালারি থেকে, দেখো কি দিয়েছে, চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স পেলে তার কর ছাড় কত হবে। তো একদম ইজি কোশ্চেন দিয়েছে, কি বলবো, আয়কর আইনে 10 নম্বর ধারা 14 নম্বর উপধারা অনুযায়ী সন্তানদের হোস্টেল ভাতা সর্বাধিক 2জন সন্তানের প্রত্যেকের জন্য প্রতি মাসে 300 টাকা বা প্রাপ্ত ভাতার মধ্যে যেটি কম তা ছাড়যোগ্য হবে। অ্যাকচুয়ালি মাথায় রাখবে, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স হলে ম্যাক্সিমাম 2জন চিলড্রেনের জন্য প্রতি মাসে 100 টাকা করে ছাড় পাওয়া যায়, আর হোস্টেল অ্যালাউন্স হলে ম্যাক্সিমাম 2জন চিলড্রেনের জন্য
প্রতি মাসে 300 টাকা করে ছাড় পায়। যেখানে তাই বলেছে আয়কর আইনের 10 নম্বর ধারা 14 নম্বর উপধারা অনুযায়ী সন্তানদের হোস্টেল ভাতা সর্বাধিক 2 জন সন্তানের প্রত্যেকের জন্য প্রতি মাসে 300 টাকা বা প্রাপ্ত ভাতা এবং যেটি কম তা ছাড়যোগ্য হবে। এরপর বলেছে 17-18 পূর্ববর্তী বছরের জন্য কর নির্ধারণ বছর কি। এই কোশ্চেন যদি তোমার পরীক্ষায় দেবে না, 16-17 জায়গায় ইয়ারটা চেঞ্জ করে দেবে। ধরো তোমাকে দিয়ে দিতে পারে 20-21 পূর্ববর্তী বছরের কর নির্ধারণ বছর কোনটা, তাহলে তুমি বলবে 20-21 হলে ওটা হবে 21-22। এবার যে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি যাতায়াত ভাড়া সর্বোচ্চ কর ছাড়ের সীমাগত। শারীরিকভাবে প্রতিবন্ধী কর্মচারীর ক্ষেত্রে প্রতি মাসে 3200 টাকা করে সর্বোচ্চ ছাড়ের সময়সীমা। দেখো আমি শিখিয়েছিলাম ট্রান্সপোর্ট অ্যালাউন্স যদি তোমার ব্লাইন্ড আর অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ হয় তাদের জন্য ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 3200 টাকা, তাই লিখেছি। নেক্সট কোশ্চেন বলে নির্ধারী কাকে বলে। এসএসসি 1961 সালে আয়কর আইনে 2 নম্বর ধারা 7 নম্বর উপধারা অনুযায়ী নির্ধারী হলেন এমন ব্যক্তি যিনি আয়কর আইন অনুযায়ী কোনো কর বা অন্য যে কোনো অর্থ যেমন সুদ জরিমানা দিতে বাধ্য থাকেন। তারপরে বাড়ি বিক্রি থেকে অর্জিত লাভ কোন খাতে করযোগ্য, মূলধনী লাভ খাতে করযোগ্য। আয়ের উৎস বলতে কি বলে, সোর্স অফ ইনকাম কোনো নির্ধারিত যেখান থেকে কোনো আয়ের সৃষ্টি হয় সেই কেন্দ্রবিন্দুকে বলা হয় আয়ের উৎস। আয়কর আইনে উৎসের কোনো নির্দিষ্ট তালিকা নেই। একজন নির্ধারিত কোনো একটি আয়ের খাতে একাধিক উৎস থাকতে পারে। বলছে পিতা মাতার থেকে যে উপহার পাওয়া যায় তার করযোগ্যতা উল্লেখ করো। পিতা মাতা আত্মীয়ের মধ্যে পড়ে। ভারতীয় আয়কর আইন 1961 অনুযায়ী আত্মীয়র কাছ থেকে পাওয়া উপহারের উপর কর দিতে হয় না, তাই পিতামাতার কাছ থেকে পাওয়া উপহার করযোগ্য নয়। বলছে আবাসিক মর্যাদা নির্ণয়ের একটি মৌলিক শর্ত একদম ইজি, বেসিক কন্ডিশন। নির্ধারীকে পূর্ববর্তী বছরে ভারতবর্ষে 182 দিন বা তার বেশি দিন থাকতে হবে, এটা তুমি বলতে পারো। তো কী লেখা আছে, আবাসিক মর্যাদা নির্ণয়ের উল্লেখযোগ্য মৌলিক শর্ত হলো পূর্ববর্তী বছরে ভারতে সর্বসাকুল্যে মানে মোট 182 দিন বা তার বেশি দিন অবস্থান করতে হবে। কত নম্বর ধারায় লেখা আছে, 6 নম্বর আন্ডার সেকশন 6 সাবসেকশন 1 ক্লজ এ। আবাসিক ও সাধারণ আবাসিক হতে হলে যে দুটি অতিরিক্ত শর্ত পালন করতে হয় সেটা কি, দেখো দুটো শর্ত। 7 বছরে মোট 730 দিন আর 10 বছরের মধ্যে 2 বছর ফুল থাকতে হবে, অর্থাৎ 365 থাকতে হবে। বলছে আবাসিক এবং সাধারণ আবাসিক হতে হলে আন্ডার সেকশন 6 সাবসেকশন 6 ক্লজ এ অনুযায়ী কোনো স্বতন্ত্র ব্যক্তিকে নিচের দুটি অতিরিক্ত পূরণ করতে হবে। 1, পূর্ববর্তী বছরের ঠিক আগের 10টি পূর্ববর্তী বছরের মধ্যে অন্তত 2টি পূর্ববর্তী বছর ওই ব্যক্তিকে ভারতে আবাসিক হতে হবে। ঠিক আছে, 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর তাকে ভারতে আবাসিক হতে হবে, রেসিডেন্ট হতে হবে। আর কি, পূর্ববর্তী বছরের ঠিক আগের 7টি পূর্ববর্তী বছরে সব মিলিয়ে ওই ব্যক্তিকে 730 দিন বা তার বেশি দিন ভারতে থাকতে হবে। নেক্সট কোশ্চেন দিয়ে পরিবহন ভাতার করযোগ্যতার ভিত্তি কি, মানে ট্রান্সপোর্ট অ্যালাউন্স। ঠিক আছে, তো অন্ধ ও বিকলাঙ্গ কর্মচারীর ক্ষেত্রে প্রাপ্ত পরিবহন ভাতা ও প্রতি মাসে 3200 টাকা, মানে যত টাকা পাবে অ্যালাউন্স কোম্পানি থেকে, আর প্রতি মাসে ম্যাক্সিমাম লিমিট 3200 টাকা। এই দুটির মধ্যে যেটি কম তা করমুক্ত। 2020-21 নির্ধারণ বছর থেকে অন্যান্য কর্মচারীর ক্ষেত্রে এই প্রাপ্ত ভাতা সম্পূর্ণ করযোগ্য হয়েছে। ঠিক আছে, তো সম্পূর্ণ করযোগ্য হয়েছে, এটা মাথায় রাখতে হবে, এটা ভুললে চলবে না, কারণ তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করতে পারে। পরিবহন ভাতার করযোগ্যতা বলো নর্মাল এমপ্লয়িদের জন্য আগে এটা 1600 টাকা তোমার এক্সেমশন পাওয়া যেত, 1600 টাকা করে ম্যাক্সিমাম 1600 টাকা এক্সেমশন পাওয়া যেত। কিন্তু বর্তমান কর নির্ধারণ বছর মানে 20-21 কর নির্ধারণ বছর থেকে এই 1600 টাকার কেসটা পুরোপুরি তুলে দিয়েছে। তো এটা বলেছে 20-21 নির্ধারণ বছর থেকে অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে এই প্রাপ্ত ভাতা সম্পূর্ণ করযোগ্য। বলছে বেতনপূরক বলতে কী বোঝায়, মানে পারকিউজিট শর্টে যাকে আমরা বলি প্রাক্স। এটার ধারা কত নম্বর ধারা, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2। কোনো আকস্মিক প্রাপ্তি ফি বা মজুরিকে বলা হয় বেতনপূরক। আকস্মিক প্রাপ্তি ফি বা মজুরিকে বলা হয় বেতনপূরক। কোনো পদের সঙ্গে যুক্ত সুবিধা হিসেবে নগদে বা দ্রব্যে পাওয়া যেতে পারে। আয়কর আইনে 17 নম্বর ধারা 2 নম্বর উপধারায় বেতনপূরকের অন্তর্ভুক্ত বিষয়গুলির উল্লেখ আছে। মানে বেতনপূরক বা পারকিউ জিনিসটা কি, ঠিক আছে, এক্সট্রা বেনিফিট ফ্রম হিজ এমপ্লয়ার। ঠিক আছে, এক্সট্রা বেনিফিট ফ্রম হিজ এমপ্লয়ার টু এমপ্লয়ি। ঠিক আছে, এমপ্লয়ার এমপ্লয়িকে যে এক্সট্রা বেনিফিট দেবে ইন অ্যাডিশন স্যালারি অ্যালাউন্সেস প্রভিডেন্ট ফান্ড, সেটাই হচ্ছে পারকিউজিটস, যেটা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের 17 নম্বর ধারা 2 নম্বর উপধারায় উল্লেখ আছে। এবার যে 15-16 পূর্ববর্তী বছর কর নির্ধারণ বছর কি, এটা এরকম দেবে না 15-16, দেবে হয়তো 20-21 পূর্ববর্তী বছর কর নির্ধারণ বছর কি 21-22 বলতে হবে।
অন্ধ ব্যক্তি যাতায়াত ভাড়া সর্বোচ্চ ভাতা মানে সর্বোচ্চ ছাড়ের সীমা কত? এইমাত্র বললাম, মাসিক ৩,২০০ টাকা। তো সাধারণভাবে বেতন থেকে আয় কোন স্থানে উদ্ভূত বা প্রাপ্য হয়েছে বলে বিবেচিত হয়? সাধারণত বেতন কর্মস্থলে অর্জিত বা উদ্বুদ্ধ হয় বলে ধরা হয়, কিন্তু ভারতের চাকরি থেকে বেতন বা অবসরকালীন ভাতা ভারতের বাইরে পাওয়া গেলে এগুলিও ভারতে অর্জিত বা উদ্ভূত হয়েছে বলে বিবেচিত হবে। নেক্সট বলে নাগরিকত্ব ও আবাসিক মর্যাদার মধ্যে পার্থক্য। এটা কমন কোশ্চেন, ইজি কোশ্চেন। বলছে সিটিজেন আর রেসিডেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সাধারণত কোনো দেশে কোনো ব্যক্তি প্রাথমিক অধিকার ভোগ করলে সেই ব্যক্তিকে সেই দেশের নাগরিক বলে, ঠিক আছে, মানে সিটিজেন। ভারতীয় আয়কর আইন অনুযায়ী কর নিরূপণের জন্য আবাসিক মর্যাদা নিরূপণ করা হয়। কোনো ব্যক্তির নাগরিকত্ব বছর বছর, ঠিক আছে, পরিবর্তন হয় না, কিন্তু আবাসিক মর্যাদা প্রতি বছর ভিন্ন হতে পারে। কি বলবো, সোজা পাত্র, সিটিজেন আর রেসিডেন্টের ডিফারেন্স কি? দেখো, সিটিজেনশিপ প্রতি বছর বছর চেঞ্জ হয় না, কিন্তু রেসিডেন্সিপ প্রতি বছর বছর চেঞ্জ হয়। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে, মানে ইন্ডিয়ান অরিজিন, কোনো স্বতন্ত্র ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত বললে গণ্য হবেন যদি তিনি অথবা তার পিতামাতা অথবা তার পিতামহ মাতামহ কিংবা পিতামহী বা মাতামহী অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন। ব্যাস হয়ে গেল। তো যে বেতন থেকে সমগ্র আয় নির্ধারণ করার পর যে ছাড়গুলি পাওয়া যায় তা উল্লেখ করো। অর্থাৎ আমরা যে ইনকাম ফর্ম স্যালারি করতাম সেখানে তো ডিডাকশন পাওয়া যেত 16 নম্বর ধারায়। কী কী ডিডাকশন পাওয়া যায়? স্যার 3টে ডিডাকশন পাওয়া যেত। প্রথম ছিল আন্ডার সেকশন 16 সাবসেকশন 1A, সেখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যেত, ঠিক আছে। সেটা হচ্ছে কত ছিল? ম্যাক্সিমাম 50,000 টাকা। 2 নম্বর কী ছিল মনে করার চেষ্টা করে? এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স যদি সরকারি কর্মচারী হতো তাহলেই এই ছাড়টা পাওয়া যেত, কিন্তু বেসরকারি কর্মচারী হলে কোনো ছাড় পাওয়া যেত না। তারপর হচ্ছে পেশা কর, মানে প্রফেশনাল ট্যাক্স। এমপ্লয়ার বা এমপ্লয়ি যেই পেমেন্ট করুক না কোনো ছাড়টা পাওয়া যায়। দেখো কি লেখা আছে, বেতন থেকে সমগ্র আয় নির্ধারণ করার পর 16 ধারার অনুমোদিত ছাড়গুলি বাদ দিতে হয়। ছাড়গুলি হলো: 1 প্রমিত ছাড়, ধারাটা 16 নম্বর ধারার 1A উপধারা। 2 নম্বর আপ্যায়ন ভাতা, মানে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, 16 নম্বর ধারা 2 নম্বর উপধারা। সরকারি কর্মচারীকে অনুমতি এই ভাতার জন্য 3টি বিকল্পের মধ্যে যেটি কম সেটি ছাড় পায়। নেক্সট বলেছে পেশা কর। পেশা কর প্রদান, মানে প্রফেশনাল ট্যাক্স প্রদান বা ছাড়। কর্মচারী নিজে বা কর্মচারীর হয়ে নিয়োগকর্তা পেশা কর প্রদান করলে তা 16 নম্বর ধারা 3 নম্বর উপধারায় সম্পূর্ণ ছাড় পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলে স্যালারি বলতে কি, মানে বেতন। কোনো ব্যক্তিকে শ্রম প্রদানের জন্য যে পারিশ্রমিক বা প্রতিদান দেওয়া হয় তাকে বেতন বলে। কোনো ব্যক্তিকে শ্রম প্রদানের জন্য যে পারিশ্রমিক বা প্রতিদান দেওয়া হয় তাকে বেতন বলে। এর দ্বারা মজুরি সহ নিয়োগকর্তার কাছ থেকে সমস্ত ধরনের প্রাপ্তিকে বোঝায়। এবার যে চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স পেলে তার কর নির্ধারণ কত হবে? বলছে সন্তানদের হোস্টেলে ভাতা সর্বাধিক 2 জন সন্তানের প্রত্যেকের জন্য প্রতি 300 টাকা বা প্রাপ্ত ভাতার মধ্যে যেটি কম সেটি করমুক্ত হবে 10 নম্বর ধারা 14 নম্বর ধারা অনুযায়ী, ঠিক আছে। তো 10 নম্বর ধারা 14 নম্বর উপধারা অনুযায়ী, অর্থাৎ প্রাপ্ত ভাতার থেকে করমুক্ত অংশ বাদ দেওয়ার পর, ঠিক আছে, বাকি অংশটা করযোগ্য হবে। মানে কোনো চিলড্রেন যদি হোস্টেলে পড়াশোনা করে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 2 জনের জন্য ছাড় পাওয়া যাবে এবং প্রতি মাসে 300 টাকা করে। যত টাকা কোম্পানি থেকে পাবে চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স তার থেকে এক্সেমশন পাবে 10 নম্বর ধারা 14 নম্বর উপধারা অনুযায়ী। তোমার ম্যাক্সিমাম 300 টাকা 2 জন চাইল্ড কিন্তু প্রতি মাস। বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা পড়ে থাকবে, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার করযোগ্য। এটা বলেছে, খুব সুন্দর বুঝানো হয়েছে, এটা লিখে নেবে। নেক্সট বলছে পূর্ববর্তী বছর কি 12 মাসের বেশি হতে পারে? বর্তমানে পূর্ববর্তী বছর 12 মাসের বেশি হতে পারে না, তবে 1989-90 নির্ধারিত বছরে 3 ধারা নিয়ম চালু হওয়ার জন্য সংশ্লিষ্ট পূর্ববর্তী বছরটি 12 মাসের বেশি হতে পারে। মানে বর্তমানে পূর্ববর্তী বছর 12 মাসের বেশি হতে পারে না, আগে পূর্ববর্তী বছর 12 মাসের বেশি ছিল। সেটা কোন সালে? 1989-90 সাল। বলছে একজন করদাতাকে ইংরেজি ক্যালেন্ডার বছরকে পূর্ববর্তী বছর হিসেবে গণ্য করতে পারে। 1989-90 নির্ধারণ বছর থেকে কোনো একজন নির্ধারীকে আয়কর দাখিলার জন্য সমস্ত ক্ষেত্রে অবশ্যই 1 এপ্রিল থেকে পরবর্তী 31 মার্চ পর্যন্ত সময়কে পূর্ববর্তী বছর হিসেবে ধরতে হবে। অর্থাৎ বর্তমান ইংরেজি ক্যালেন্ডার বছরকে পূর্ববর্তী বছর হিসেবে গণ্য করা যায় না। মানে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে 1989-90 নির্ধারণ বছরের আগে যা ছিল তারপর থেকে কখনোই ক্যালেন্ডার ইয়ারকে পূর্ববর্তী বছর হিসেবে গণ্য করা যায় না। নেক্সট বলেছে যদি একজন ব্যক্তি একের বেশি এমপ্লয়ার থেকে স্যালারি গ্রহণ করে তাহলে এই সমস্ত আয়কে করযোগ্য আয় হিসেবে স্যালারি খাতে বসবে। কোনো পূর্ববর্তী বছরে কোনো ব্যক্তি যদি একাধিক নিয়োগকর্তার কাছ থেকে সম্পূর্ণ সময়ের জন্য কিংবা আংশিক সময়ের জন্য পারিশ্রমিক পেয়ে থাকেন তাহলে সকল নিয়োগকর্তার কাছ থেকে অর্জিত আয় বেতন খাতে করযোগ্য হবে। মিস্টার গুপ্ত একজন অনাবাসিক ব্যক্তির এসবিআইতে রক্ষিত স্থায়ী আমানত থেকে প্রাপ্ত সুদের করযোগ্যতা উল্লেখ করো। মিস্টার গুপ্ত একজন অনাবাসিক কিন্তু এসবিআইতে রক্ষিত স্থায়ী আমানত থেকে প্রাপ্ত সুদ ভারতে অর্জিত এবং উদ্ভূত হয়েছে।
যে সমস্ত আয় ভারতে প্রাপ্ত হয়েছে বা উদ্ভূত হয়েছে তার যে কোনো ধরনের আবাসিককেই কর দিতে হবে। তাই এক্ষেত্রে মিস্টার গুপ্ত অনাবাসিক হওয়া সত্ত্বেও এসবিআই এর রক্ষিত স্থায়ী আমানতের ওপর প্রাপ্ত সুদ তার কাছে করযোগ্য বলে বিবেচিত হবে। নেক্সট বলেছে মিস্টার স্যান্যাল একজন আবাসিক এবং সাধারণ আবাসিক ব্যক্তির জাপানে প্রদত্ত কনসালটেন্সি থেকে ভারতে প্রাপ্ত ফির করযোগ্যতা উল্লেখ করো। মিস্টার স্যান্যাল ভারতে একজন আবাসিক এবং সাধারণ আবাসিক কনসালটেন্সি বাবদ প্রাপ্ত ফি তিনি ভারতে গ্রহণ করেছেন, যদিও এই ফি উদ্ভূত হয়েছে জাপানে, তথাপি এই আয় ভারতে সম্পূর্ণ করযোগ্য। ঠিক আছে? তো নেক্সট বলেছে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স আয়কর আইন 1961 10 নম্বর ধারা 14 নম্বর উপধারা অনুযায়ী কত ছাড় পাবে? সন্তানদের শিক্ষা ভাতা সর্বাধিক 2 জন সন্তানের জন্য প্রত্যেকের জন্য প্রতি মাসে 100 টাকা এবং প্রাপ্ত ভাতার মধ্যে যেটি কম তার ছাড়যোগ্য বলে বিবেচিত হবে, সেটা 10 নম্বর ধারা 14 নম্বর উপধারা অনুযায়ী। নেক্সট কোশ্চেন বলেছে কখন পূর্ববর্তী বছরের আয়কেই ঠিক আছে ওই একই বছরে নির্ধারণ করে, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার আর প্রিভিয়াস ইয়ার সেমটাকে গণ্য সেম বলা হবে। কমন এটা অনেকবার বুঝিয়েছিলাম, তো বড় বলছি বন্ধ করে দেওয়া ব্যবসা বা পেশা থেকে আয়ের ক্ষেত্রে অথবা অনাবাসিক নির্ধারিত জাহাজ ব্যবসা থেকে আয়ের ক্ষেত্রে পূর্ববর্তী বছর ও কর নির্ধারণ বছর একই হতে পারে। তাহলে কি বললাম? বন্ধ করে দেওয়া ব্যবসা বা পেশা থেকে আয়ের ক্ষেত্রে অথবা অনাবাসিক নির্ধারিত জাহাজ ব্যবসা থেকে আয়ের ক্ষেত্রে পূর্ববর্তী বছর ও কর নির্ধারণ বছর একই হতে পারে। নেক্সট বলেছে সাধারণভাবে বেতন থেকে আয় কোন স্থানে উদ্ভূত বা প্রাপ্ত হয়েছে বলে বিবেচিত হয়? সাধারণত বেতন থেকে কর্মস্থলে অর্জিত বা উদ্ভূত হয় বলে ধরা হয়, কিন্তু ভারতের চাকরি থেকে বেতন বা অবসরকালীন ভাতা ভারতের বাইরে পাওয়া গেলে এগুলোও ভারতে অর্জিত বা উদ্ভূত হয়েছে বলে বিবেচিত হবে। একজন অনাবাসিক লন্ডনে অবস্থিত গৃহসম্পত্তি থেকে ভারতবর্ষে প্রাপ্ত আয়ের করযোগ্যতা উল্লেখ করো। অনাবাসিক ব্যক্তির ক্ষেত্রে ভারতের বাইরে আয় ভারতে প্রাপ্ত হলে তা করযোগ্য বলে গণ্য হবে। এক্ষেত্রে লন্ডনে অবস্থিত গৃহসম্পত্তি থেকে আয় প্রাপ্ত হয়েছে ভারতবর্ষে, সুতরাং এই আয় অনাবাসিক ব্যক্তির কাছে ভারতে করযোগ্য। নেক্সট বলেছে একজন অনাবাসী একক নির্ধারিত যে কোনো একটি আয়ের উল্লেখ করে যা ভারতবর্ষে করযোগ্য নয়। ভারতের বাইরে নিয়ন্ত্রিত বা ভারতবর্ষের বাইরে প্রতিষ্ঠিত কোনো ব্যবসা থেকে ভারতের বাইরে অর্জিত বা উদ্ভূত আয় অনাবাসিক নির্ধারিত ক্ষেত্রে ভারতবর্ষে করযোগ্য নয়। নেক্সট বলেছে বেতন থেকে আয়ের করযোগ্যতার ভিত্তি কি? বর্তমান নিয়োগকর্তা বা প্রাক্তন নিয়োগকর্তা বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি দ্বারা পূর্ববর্তী বছরের কর্মচারীকে প্রদত্ত কোনো বেতন, সেই বেতন ওই বছরে প্রদেয় হোক বা না হোক তা বেতন খাতে করযোগ্য হবে। নেক্সট বলেছে একজন বিধায়কের দৈনিক ভাতা কি ভারতবর্ষে করযোগ্য আয়? একজন বিধায়কের দৈনিক ভাতা ভারতবর্ষের করমুক্ত আয়।